নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রতীক-উর-রহমান তিনি দল বদল করলেন, কিন্তু এই দল বদলটা যেন আর 5টা মানুষের দল বদল থেকে একটু অন্য ধরনের হলো। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি গত 5-7 দিন ধরে রীতিমতন তোলপাড় ফেলে দিয়েছিল। প্রতীক-উর-রহমান তিনি সিপিআইএম ছাড়বেন কি ছাড়বেন না, তিনি যদি সিপিআইএম ছাড়েন তাহলে কোন দল জয়েন করবেন ইত্যাদি ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত প্রতীক-উর-রহমান দল বদল করলেন এবং তিনি সম্পূর্ণভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে নিজেকে পরিচয় দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছেন সেই সমস্ত আপনারা জানেন, কিন্তু এই মুহূর্তে প্রতীক-উর-রহমান তাকে তৃণমূল কংগ্রেস ঠিক কোথায় ভাবছে, এই মুহূর্তে বড় সড়ো কিন্তু একটা এটাই জল্পনা চলছে যে এই যে বিধানসভা ইলেকশন, সেখানে প্রতীক-উর-রহমান কি তাহলে একটা টিকিট পাবেন, কিন্তু না, তার ইঙ্গিত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একদম সাংগঠনিক প্রধান এবং বলা যেতে পারে দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি তো তেমন ইঙ্গিত দিলেন না। তিনি বলছেন তার বক্তব্যের মাঝেই যে একটা ছেলে আমাকে এসে বলছে আমি সংগঠনের কাজ করতে চাই এবং আমি টিকিট চাই না। সেটা কোথাকার টিকিট চান না তিনি। এই মুহূর্তে যা সামগ্রিকভাবে একদম ভোটের ঠিক আগে দল পরিবর্তন, সেটা দেখে মনে হতেই পারে যে প্রতীক-উর-রহমান হয়তো এই আসন্ন বিধানসভা ইলেকশনে ডায়মন্ড হারবার তার কোনো না কোনো আসন থেকে তিনি লড়াই করবেন। সেটা হলে হয়তো বেশ খানিকটা একদম সরলীকরণ হয়ে যাবে, রাজনীতির সরলীকরণ, এবং এই লোভেই প্রতীক-উর-রহমান গিয়েছিল তৃণমূল কংগ্রেসে, সেটা বোধহয় কোথাও গিয়ে একটা প্রমাণিত হয়ে যাবে। এবং সেই চালটা তৃণমূল কংগ্রেস কি খেলবে, নাকি আরো গভীরে অন্য কোনো চাল, অন্য কোনো পদ তার জন্য অপেক্ষা করছে? আপনাদের সমস্তটা বলবো এই মুহূর্তে কোন কোন ইকুয়েশন, কোন কোন রাজনীতি এর পেছনে কাজ করছে। একটা বড় বিশাল অঙ্ক এর পেছনে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের সমস্ত মতামত আপনাদেরকে শোনাবো, এই মুহূর্তে ব্যাখ্যা করব আপনাদের সামনে প্রতীক-উর-রহমান এবং তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রতিক সমস্ত ঘটনা কোন দিকে ঠিক ইঙ্গিত করছে। সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন প্রতীক-উর-রহমান তিনি মূলত যে জায়গার থেকে রাজনীতি করেছেন সেটা তার বাড়ির সামনে একদম ডায়মন্ড হারবার, সেই জায়গা থেকে। এবং ডায়মন্ড হারবার থেকে উঠে এসে প্রতীক-উর-রহমান প্রাথমিকভাবে তিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন 21 সালে, তার পরবর্তীতে 24 সালে লোকসভা ভোটের টিকিট, একদম রীতিমতন অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল, অত্যন্ত কঠিন লড়াই ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতীক-উর-রহমানকে দলের মুখ করে সিপিআইএম, এবং কোথাও গিয়ে একটা মেসেজ দিতে চাওয়া, এবং প্রতীক-উর-রহমান তাকে এই যে তুলে আনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতা তৈরি করা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। এবং ঠিক সেই জায়গাটাই অনেক ভাবনা চিন্তার পরেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস গ্রহণ করলো, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার কারণ প্রতীক-উর-রহমান এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নতুন একজন সংখ্যালঘু মুখ হয়ে উঠতে পারেন, সেই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখছেন অনেকেই। কিন্তু তেমন মনে করছেন যে কোনো মতেই এই মুহূর্তে টেক্কা দিতে পারছে না, সম্পূর্ণ সংখ্যালঘু ভোটটাকে একত্রিত করতে পারছে না তৃণমূল কংগ্রেস। সম্পূর্ণ যে 30% ভোট নিজেদের দিকে টেনে নেওয়া প্রথমেই, সেইটা তারা করতে পারছে না। এবং কোথাও হুমায়ুন কবির কিংবা আইএসএফ এই বিষয়গুলো কোথাও গিয়ে কিন্তু কাজ করছে, এবং এই যে সংখ্যালঘু ভোট কেটে যাওয়ার একটা দ্বন্দ্ব এই মুহূর্তে তৈরি হয়েছে ভোটের রাজনীতিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে, সেই ভোটটাকে টানার একটা চেষ্টা সেটা যেমন রয়েছে, শিক্ষিত যুব সমাজকে তৃণমূল কংগ্রেসের দিকে টানার চেষ্টা সেটা যেমন রয়েছে। কারণ প্রতীক-উর-রহমান নিজে একজন অত্যন্ত শিক্ষিত, তিনি লয়ার, তিনি অ্যাডভোকেট, একজন তার যে ডিগ্রি সেই অনুযায়ী তিনি একজন অ্যাডভোকেট। এবং তার পরবর্তীতে প্রতীক-উর-রহমান তাকে ঠিক কিভাবে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনাদেরকে মনে করিয়ে দিই যে গত বিধানসভা ইলেকশন যেটা হয়েছিল তার পরবর্তীতে 3 বছর পরে হয়েছিল লোকসভা ইলেকশন, এবং লোকসভা ইলেকশনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল বসিরহাট কেন্দ্রটি।
এবং এই বসিরহাট কেন্দ্রটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল। তার কারণ 2024 সালের এপ্রিল মাসে যখন লোকসভা ভোট, ঠিক তার 3 মাস আগে সন্দেশখালী গণ আন্দোলন তৈরি হয়। এবং সেই আন্দোলন কেউ বলে প্ল্যান্ট করা, কেউ বলে সেই আন্দোলন একদম সঠিকভাবে অর্গানিক্যালি তৈরি হয়েছিল শেখ শাহজাহান তার বিরুদ্ধে। তার পরবর্তীতে শেখ শাহজাহান ধরা পড়েন এবং আমরা দেখতে পাই যে হঠাৎ করেই শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি মুখ খোলেন টিভির পর্দায়, বিজেপি তাকে একদম তুলে নেয়। এবং তুলে নেয় বলতে, একটা লোকসভা নির্বাচনের মতন নির্বাচনে হঠাৎ করে রেখা পাত্রকে, রাজনীতিতে একদম নতুন যিনি উঠে এলেন, সেই রেখা পাত্রকে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবং রেখা পাত্র লড়াই করলেন হাজী নুরুল ইসলাম, সেখানকার সাংসদ ছিলেন, তার সঙ্গে। এবং হাজী নুরুল ইসলাম অসুস্থ শরীর নিয়ে প্রচার করতে না গিয়েও তিনি জিতে গেলেন 3 লক্ষের বেশি ভোটে। কিভাবে জিতেছেন, কি পদ্ধতি ছিল, কোন সমীকরণ, সেগুলো আলাদা, কিন্তু হাজী নুরুল ইসলাম শেষ পর্যন্ত জিতেছিলেন। কিন্তু জয়ের কয়েক মাসের মধ্যে হাজী নুরুল ইসলাম মারা যান এবং সেই সিটটি কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের রয়েছে বটে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আরো একবার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করে সেই সিটটির মাধ্যমে নতুন কাউকে জিতিয়ে নিয়ে আসতে হবে। এবং সেই পদ্ধতিটাই এই মুহূর্তে প্রতীকুর রহমানের জন্য নয়তো, এবং সেই সিটটাই এই মুহূর্তে প্রতীকুর রহমানের জন্য নয়তো, কারণ বসিরহাট সংলগ্ন সমস্ত এরিয়া, তার মধ্যে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা রয়েছেন, তাদেরকে যে নেতৃত্ব হিসেবে তুলে নিয়ে আসা এবং নেতৃত্ব সুলভ জায়গায় নিয়ে গিয়ে সন্দেশখালী সংলগ্ন বিভিন্ন জায়গা, সেখানে যে সাংগঠনিক ভিতটা উর্বর করা, সেই কাজটা তৃণমূল কংগ্রেস কিন্তু বহুদিন ধরেই চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেখানে গিয়ে বৈঠক করেছেন, সভা করেছেন, এবং তাছাড়াও বিভিন্ন সেখানে কাজ চলছে। কিন্তু সেই সিটটাতে কিন্তু একটা ইলেকশন হবে এবং মূলত সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া নিয়ে কিন্তু এই যে লোকসভার আসনটা, সেটা কিন্তু রয়েছে। এবং সেখানে প্রতীকুর রহমান তিনি নতুন মুখ, তেমন যদি একটা ছবি উঠে আসে, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অনেকটা ডিভিডেন্ড পাবে। এবং এই যে জায়গাটা প্রতীকুর রহমানের জন্য হয়তো বেশ খানিকটা একটা স্ক্রিপ্টেড হলেও একটা পদ্ধতি হয়ে থাকবে। যে সংগঠন করতে এসেছিলেন, তিনি সংগঠন করেছিলেন বাম সংগঠন, তিনি ডানপন্থী রাজনীতিতে গিয়েও, দক্ষিণপন্থী রাজনীতিতে গিয়েও তিনি সংগঠন করলেন, এবং সংগঠন করার পর তাকে প্রাইজ হিসেবে বা অ্যাওয়ার্ড হিসেবে দল দাঁড় করালো লোকসভা ভোটের প্রার্থী করে। তেমন একটা ইঙ্গিত কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গতকাল তিনি প্রতীকুর রহমানের হাতে পতাকা তুলে দিয়েই বলেছেন। এবং অত্যন্ত ভাবনা চিন্তার মাধ্যমে যে এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে, সেটা কিন্তু খুব পরিষ্কার। কারণ আপনারা দেখুন, বহু দল বদল হয়, তৃণমূল কংগ্রেসে বহু মানুষজন যুক্ত হন, কিন্তু কতজন ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা গ্রহণ করেন? এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। এর আগে যতজন আপনারা দেখেছেন, গত সপ্তাহেই একটা দলবদল হয়েছিল, বিজেপির কার্শিয়াং এর এমএলএ, তিনি হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, কিন্তু তাকেও পর্যন্ত কিন্তু জয়েন করিয়েছিলেন ব্রাত্য বসু এবং শশী পাজা। তার আগে বিভিন্ন মানুষজন তারা এসেছেন তৃণমূলে, অন্য কেউ জয়েন করিয়েছেন। কিন্তু এই যে প্রতীকুর রহমানের যে জয়েনিংটা, একটা মেগা জয়েনিং হলো। রাস্তার মধ্যে একদম নাটকীয় ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, যে আমরা যুবদের জায়গা দিই, আমরা এই মুহূর্তে যুব নেতা হিসাবে সায়নী ঘোষ প্রথমে সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন, তারপর আপনারা দেখেছেন আমরা তাকে পাঠিয়েছি লোকসভায়। আমি নিজে যখন 26 বছর বয়স, তখন 2014 সালে প্রথম লোকসভায় গিয়েছি। কেন বারবার এই যে লোকসভার উপর ফোকাস, এই যে বারবার প্রথমে যারা সংগঠন করবে তারা পরবর্তীতে লোকসভায় যেতে পারে, এই ধরনের ইঙ্গিত? কারণ প্রতীকুর রহমান, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস একটু বড় পরিসরে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছে। এবং যুব তৃণমূল কংগ্রেস, তার যেমন একজন সাংগঠনিক মুখ হবেন প্রতীকুর রহমান, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে লোকসভায় যে সিটটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা থেকে তৈরি হয়,
এবং যে সিটটাকে নিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রেখা পাত্র প্রত্যেকেরই একটা টার্গেট রয়েছে, সেই সিটটায় হাজী নুরুল ইসলামের পরবর্তী মুখ কি হতে চলেছেন প্রতীক উর রহমান, কারণ একজন সংখ্যালঘু ক্যান্ডিডেট সেখানে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের হয়ে, এটাই ছিল হয়তো সমীকরণ। এবং সেই জায়গা থেকে একদম ফ্রেশ মুখ, একদম সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে উঠে আসা একজন শিক্ষিত মানুষ, তাকে মুখ করছে তৃণমূল কংগ্রেস। এটা ঠিক কতটা একটা সঠিক বার্তা পৌঁছাবে সরকারের থাকা একজন শাসক দল হিসাবে, এই বক্তব্যটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং রাজনৈতিক পর্যবেক্ষক তাই মনে করছেন যে অবশ্যই বসিরহাটের পরবর্তী একটা যে আসন ফাঁকা রয়েছে সেটার থেকে প্রতিকূল পরবর্তী তার সংসদীয় রাজনীতিতে কিন্তু প্রবেশ করতে পারে। এবং এই বিধানসভা নির্বাচনে তাকে হয়তো এমন পর্যায়ে দেখা যেতে পারে তিনি শুধুমাত্র সংগঠনের কাজ করলেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় মিটিং মিছিল জনসংযোগ ইত্যাদি করলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই রকম একটা ভাবনা চিন্তা কিন্তু এই মুহূর্তে আমরা শুনতে পেলাম, এবং অবশ্যই তাই জন্য আপনাদের সামনে রাখলাম। অতীতে সিপিআইএম কর্মী এবং বর্তমানে তৃণমূল কর্মী প্রতিকূল, তার জীবন কোন দিকে ধাবিত হয় আমাদের নজর থাকবে, অবশ্যই আপনাদের সামনে রাখতে থাকবো যখন যেমন আপডেট পাবো। এবং অবশ্যই এই মুহূর্তে ভোট তার আগে ঠিক কোন মানুষ কোন দলে যাচ্ছেন, ঠিক কোন কোন সমীকরণ পরিবর্তন হচ্ছে, অবশ্যই আপনাদের সামনে প্রতিদিনের সেই হিসেব আমরা রাখবো। আপনারা অবশ্যই তাই সেগুলো শোনার জন্য টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ছড়িয়ে দিন আরো বেশি করে টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ। আমাদের প্রতিদিনের যে নিরন্তর নিরলস চেষ্টা আপনাদের সামনে সঠিক খবর বাংলা ভাষায় তুলে ধরার এবং তার ব্যাখ্যা করার, তাতে অর্থ সংস্থান একটা অবশ্যই অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, থ্যাঙ্কস বাটন ক্লিক করে অবশ্যই আমাদের যথাসাধ্য সাহায্য করবেন আর্থিকভাবে। ধন্যবাদ।